ওকে, তো পিডিএফ এর পেজ 35 আর এই ওয়েসেক্স ইত্যাদি এত অবধি হয়েছিল। তারপরে আমরা নেক্সট থার্ড চ্যাপ্টারে চলে যাব। ওখানে কোনো ইম্পর্ট্যান্ট সেকশনটা প্রথমেই রয়েছে, যে থার্ড চ্যাপ্টারে দ্য ওয়াইফ অফ হেনচার্ড রিটার্নস। মানে এই চ্যাপ্টারটাতে আমরা দেখতে পাচ্ছি যে হেনচার্ডের ওয়াইফ সুজান, সে ফিরে আসছে। তার মানে অনেকটা সময়, অনেকটা কম চ্যাপ্টার্সের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে। মানে অনেকটা সময় চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর মধ্যে পেরিয়ে গেছে, মেবি 19 years, 18 years, like that. এই জায়গাটায় আর কিছু ইম্পর্টেন্ট নেই আদার দ্যান দিস। নো, দিস ইজ জাস্ট কতদূর অব্দি পড়া হয়েছিল সেটা আমি দেখছিলাম। ফোর্থ চ্যাপ্টার, এখানে একটা মানে অন্য কেউ মার্ক করে রেখেছে এখানে যে হার সিম্পলিসিটি দ্য অরিজিনাল গ্রাউন্ড অফ হেনচার্ডস contempt for her had allowed her to live on in the conviction that Newson had acquired a morally real and justifiable right to her by his purchase, though the exact bearings and legal limits of that right were vague. তো এখানে সুজানের ব্যাপারে আমরা কিছু জানতে পারছি যে সুজান ওয়াজ আ সিম্পল পারসন। তো এখানে বলছে হার সিম্পলিসিটি, ওর এই সিম্পলিসিটির জন্যই ওকে হেনচার্ড বিক্রি করে দিয়েছিল। মানে she was not very highly educated or she was not very stylish. তো এইসব কারণেই হয়তো মানে আদার দ্যান বিং ড্রাঙ্ক, হেনচার্ড সুজানকে বিক্রি করে দেওয়ার পেছনে এই ইস্যুসগুলো থাকতে পারে যে অতটা স্টাইলিশ নয়, সিম্পল মাইন্ডেড বা সিম্পল বিহেভিয়ারের একজন ব্যক্তি। তাই জন্য ওকে হেনচার্ড হয়তো বিক্রি করে দিয়েছিল। বাট অ্যাকচুয়ালি সিম্পলিসিটি ইজ আ ভার্চু ইন সুজান। সুজানের ব্যাপারে লিখতে গেলে মাইনার ক্যারেক্টার্স যদি সুজানকে আমরা ধরি, তাহলে সুজানের ব্যাপারে লিখতে গেলে আমাদের এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি, যেখানে আমরা সুজানের চরিত্রের ব্যাপারে, সুজানের ক্যারেক্টারের ব্যাপারে লিখতে পারি যে ওই যে সিম্পলিসিটির কারণে হেনচার্ড ওকে তার জীবন থেকে বাইরে বার করে দিয়েছিল, সেই কারণটার জন্যই সে নিউসনের ব্যাপারে এটা বুঝতে পারতো না যে নিউসন ওকে কিনেছে ঠিকই, এবং নিউসনকে সার্ভ করা ওর একটা দায়িত্ব, কিন্তু সেটা লিগালি কতটা ঠিক, লিগালি কতটা রাইট ও মানে অ্যাজ আ ওয়াইফ নিউসনের, সেইটার ব্যাপারে ওর কোনো ধারণা ছিল না। তো নেক্সট লেটস প্রসিড। আচ্ছা, এই যে জায়গাটা, এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে যে ওয়্যার ডিড নিউসন সাপোজ টু হ্যাভ ডাইড। নিউসনের মৃত্যুটা বলা যেতে পারে কোথায় হয়েছিল, কারণ সুজান এসে বলেছিল যে নিউসন মারা গেছে। সুজান এসে বলেছিল যে নিউসন এর জাহাজ ডুবি হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো সেটা কোথায় হয়েছিল সেইটা এখানে প্রশ্ন হিসেবে আসতে পারে, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে one day a month or so after receiving intelligence of Newson's death off the bank of Newfoundland, নিউফাউন্ডল্যান্ডের ধারে, নিউফাউন্ডল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে ল্যাটিন আমেরিকার দিকে, সাউথ আমেরিকার দিকে। তো সেইখানে, সেই দিকে নিউসনের মৃত্যুর খবর পাওয়া গেল, এবং সেইটা
মানে জেনের ব্যাপারে, জেনের দিক থেকে দেখতে গেলেও সেটার একটা ইনফ্লুয়েন্স, সেটার একটা ইম্পর্টেন্স আছে, যে এলিজাবেথ জেন ডেভেলপড আর্লি ইনটু উম্যানলিনেস। মানে ওকে 18 বছর বয়সেই ওর আবার মানে ওর বাবা মারা গেল, আবার বলতে মানে অ্যাকচুয়ালি ওকে তো বের করে দেওয়া হয়েছিল ওর মায়ের সঙ্গে, তো আবার সে মানে পিতৃহারা হলো আর কি একভাবে। অ্যান্ড দ্যাট হেল্পড ম্যাচিওর এলিজাবেথ জেন লট। মানে এলিজাবেথ জেনকে ম্যাচিওর করার পেছনে এই ধরনের আর একটা বিপদ, এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট রেসপন্সিবল ছিল। বাট এটা শর্ট কোয়েশ্চেনের জন্য আমি মার্ক করে রেখেছিলাম যে ওকে কোথায় মারা গেল, নিউসেন ব্যাংক অফ নিউফাউন্ডল্যান্ড। নিউফাউন্ডল্যান্ড একটা আইল্যান্ড, সেখানের একটা কোস্টে, সেখানের একটা তটে তার মৃত্যুর খবর আসলো। নেক্সট এই জায়গায় কিছু মার্ক করিনি। 5th চ্যাপ্টারে এইখানে একটা জায়গা ইম্পর্টেন্ট হতে পারে, এখানে অন্য কেউ মার্ক করে রেখেছে। সুজান হেনশার্ডস হাজব্যান্ড ইন ল, অ্যাটলিস্ট ইন ল বলতে এখানে হাজব্যান্ড ইন ল মানে নিয়ম মাফিক, অ্যাকর্ডিং টু দ্য ল, not according to any kind of practice বা any kind of some kind of law. Susan Henchard's husband-in-law at least sat before them, matured in shape, মানে এখানে হেনচার্ডের ব্যাপারে কথা হচ্ছে। আর এখনো সুজান হেনচার্ড ওই সারনেমটাই ব্যবহার করছে, নিউসনের সারনেমটা ব্যবহার করছে না। বা অথর সুজান হেনচার্ডকে সুজান হেনচার্ডই বলছে, সুজান নিউসন বলছে না। তো সুজান হেনচার্ড কি করছে, তার সামনে বসে আছে, এখন একটু বেশি ম্যাচিওর হয়ে গেছে, একটু মানে ভারী কি চেহারা হয়ে গেছে, মানে নরম সরম আর নেই সে, মানে তার মুখ চোখের মধ্যে একটা ম্যাচিওরিটি এসছে। তো এই জিনিসগুলো ম্যাচিওর্ড ইন শেপ, স্টিফেন্ড ইন লাইন, এক্সাজারেটেড ইন ট্রেটস বলতে ক্যারেক্টারিস্টিক্স, মানে যত একটা মানুষ বয়স হতে থাকে মানুষের, ততই তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, তার চারিত্রিক দোষগুণগুলো যেগুলো থাকে, সেগুলো ততই বেশি বেড়ে যায়, ততই বেশি চোখে পড়ার মতন হয়ে যায়। তো ধরো কেউ বেশি কথা বলে, তো যত সে মানে বয়স হচ্ছে তার ওই চারিত্রিক দোষ বা গুণটা ততই বেশি মানুষের চোখে পড়তে থাকে, যে এই লোকটা অনেক বেশি কথা বলে বা একদম কথা বলে না। ছোটবেলায় আমরা মনে করি একজন ব্যক্তির বিশেষত্বগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো চেঞ্জ হতে পারে, বাট অ্যাজ পিপল গ্রো আপ, ওই বিশেষত্বগুলো, ওই ক্যারেক্টারিস্টিক্সগুলোই তাকে ডিফাইন করতে লাগে, তাকে তার পরিচয় হয়ে দাঁড়ায় আর কি। তো এখানেও তাই হচ্ছে। আমরা মাইকেল হেনচার্ডের ক্যারেক্টার লেখার সময় এই জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারি। এই পেজ নাম্বার 53, এটা চ্যাপ্টার 5 বোধ হয়, চ্যাপ্টার 5-এর এই প্যারাগ্রাফটা, বইয়ের পেজ নাম্বার 38 অ্যাকচুয়ালি। তো বলছে যে ডিসিপ্লিনড হয়ে গেছে আরও বেশি, আর থট মার্কড, মানে বেশি ভাবনা চিন্তা করলে মানুষের চোখে মুখে একটা ভাব আসে, বা যে মানুষ বেশি মাথা দিয়ে কাজ করে তার চোখ মুখের মধ্যে একটা মানে অন্য রকমের একটা ভাব চলে আসে, অন্য রকমের একটা জিনিস আমরা দেখতে পাই তার চোখে মুখে, যে বেশি ভাবনা চিন্তা করছে বা ভাবাক্রান্ত যে হয়ে রয়েছে, অনেক চিন্তা ভাবনা, অনেক রকমের প্রেশার তার উপরে রয়েছে। তো যেহেতু
হেনচার্ড ইজ দ্য মেয়র অফ ক্যাস্টার ব্রিজ, তাই জন্য তার ওপরে পুরো ক্যাস্টার ব্রিজের দায়িত্বটা রয়েছে। তো সেক্ষেত্রে মানে সে ইন্টারেস্টেড আর কি, সে ওই কাজের মধ্যে খুব ইন্টারেস্টেড বলবো না, ইনভেস্টেড, এবং সেটার একটা ছাপ তার মুখে চোখে দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলো আমরা মাইকেল হেনচার্ডের ক্যারেক্টার লেখার সময় আমরা বলবো, তাই জন্য এই জায়গাটাকে আমি এখন মার্ক করে দিচ্ছি, সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে এখানে মাইকেল হেনচার্ডস ক্যারেক্টার, মাইকেল হেনচার্ডের ক্যারেক্টারটা এখানে ইম্পর্টেন্ট, বা এখান থেকে আমরা মাইকেল হেনচার্ডের ক্যারেক্টারটা নিতে পারি আর কি। ওকে, লেটস মুভ। হ্যাঁ, এই জায়গায় আর একটা কিছু আছে, এখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে যে ওয়াই ওয়াজ এলিজাবেথ জেন ইন্টারেস্টেড ইন হার প্রেজেন্ট পজিশন। তো কি প্রেজেন্ট পজিশন? Elizabeth Jane had never been so much interested in anything in her life as in her present position, partly from the natural elation মানে হচ্ছে happiness, আনন্দ, from the natural elation she felt at discovering herself akin to a coach, and she gazed again at the scene. তো কোচ, নিজেকে ও মনে করছে একটা কোচের মতন, এবং কোচ বলতে টিচার, এখানে টিচারের রূপে সে নিজেকে দেখতে পাচ্ছে। আর ওর সামনে অনেক ছোট বাচ্চারা হয়তো বসে আছে। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে কেন নিজেকে কোচ বলে মনে করছে, কেন নিজেকে টিচার বলে মনে করছে। দ্য ইয়াঙ্গার গেস্টস ওয়্যার টকিং অ্যান্ড ইটিং উইথ অ্যানিমেশন। তো বাচ্চারা খাওয়া দাওয়া করছে, তো ওদেরকে দেখাশোনা করার জন্য, ওই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য হয়তো জেনকে, এলিজাবেথকে কেউ বলেছে, এবং এলিজাবেথের এই পজিশনটা, এলিজাবেথের যে এই প্রেজেন্ট যে সিচুয়েশনটা, এই জন্যই এলিজাবেথের ভালো লাগছে, কারণ সে নিজেই 18 বছর বয়সের একজন, আর সে অন্য ছোট বাচ্চা কাচ্চাদের কে সুপারভাইজ করছে। তো সেইটা মানে এলিজাবেথের ভালো লাগছে আর কি, যে এতদিন ওর ওপরে সুপারভিশন সবসময় করা হয়েছে, এখন ওকে ও সুপারভাইজ করছে আর কি অন্য বাচ্চাদের, তাই জন্য ওর ভালো লাগছে জিনিসটা। ওকে, এটা হয়ে গেল। ওকে, নেক্সট এই পেজটাতে, পেজ নাম্বার 41, not not but what he has been shaken a little to hear about this bad corn he had supplied in his contracts. তো এখানে হেনচার্ডের ব্যাপারে বলছে যে ও একটুখানি শেকেন হয়েছে, ও একটুখানি নড়ে গেছে। কেন? কারণ এই বছরে ওর যে কর্নটা ছিল, ওর যে ভুট্টাটা ছিল, যেটা ও সাপ্লাই করেছে, যেটা ও অন্য লোকজনকে দিয়েছে আর কি, ভুট্টার যে সাপ্লাইটা, সেটা খারাপ ছিল। এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি যে ওকে একটা হেনচার্ড একটা কর্ন মার্চেন্ট, এবং ও কর্ন সাপ্লাই করে অন্য কোনো লোকজনকে, ফার্মার্সদের থেকে কালেক্ট করে ও কর্ন ভুট্টাগুলোকে জমা করে সে ভুট্টাগুলোকে বিক্রি করে। তো ও যে ভুট্টাগুলোকে বিক্রি করেছে, সেই ভুট্টাগুলো একটু বাজে রকমের হয়েছে। কেউ কিছু বলছো কি? ওকে, বাজে রকমের ভুট্টা ছিল এবারে, মানে কোনো কোনো বছর হতেই পারে খারাপ হয়ে গেছে, ফসল খারাপ হয়েছে, তো সেটার জন্য একটুখানি চাপে আছে আর কি। আর এই জায়গাটা, আই হ্যাভ সিন দ্য সানরাইজ ওভার ডান ওভার মুর দিস 9 and 60 year, and though Mr. Henshard has never cursed me unfairly ever since I have worked for
সিং আই বি বাট আ লিটল সাচ ম্যান ইত্যাদি। তো এইখানে ওর যে হেনচার্ডের যে সার্ভেন্ট, হেনচার্ডের সঙ্গে যে কাজ করে বা হেনচার্ডের হয়ে যে কাজ করে, সে বলছে যে আমার 69 বছর বয়স হয়ে গেছে আর আমি হেনচার্ডের জন্য অনেক বছর ধরে কাজ করছি, আর মিস্টার হেনচার্ড আমাকে কোনোদিনও খারাপ কথা বলেনি। কিছু এমন মালিকরা হয়, কিছু এমন এমপ্লয়াররা হয় যারা এমপ্লয়ীদের খুব বাজেভাবে বিহেভ করে, এমপ্লয়ীদের সাথে খারাপ খারাপ কথা বলে, গালাগাল দেয়। কিন্তু হেনচার্ড এই লোকটাকে কোনোদিনও খারাপ কোনো কথা বলেনি। সো দিস অলসো শোজ হেনচার্ড অ্যাজ আ গুড এমপ্লয়ার দ্যাট ক্যান অ্যাড টু আ পয়েন্ট টু হেনচার্ডস ক্যারেক্টার। হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারে আমরা আর একটা জিনিস এখানে জানতে পারলাম যে হি ইজ আ গুড এমপ্লয়ার। কি করে জানতে পারলাম? ওর একজন সার্ভেন্ট, ওর একজন এমপ্লয়ি যে ওর সঙ্গে অনেক বছর ধরে কাজ করছে, সে এই কথাটা বলছে যে ও কোনোদিনও কাউকে কোনো খারাপ কথা বলেনি। আর এটাও বলছে যে এই বছর ওই কর্ন, ওই ভুট্টার যে ফসলটা হয়েছে সেটা অতটা ভালো হয়নি। ওকে, শুধু এটা পল্লবীরই হচ্ছে না সবারই সমস্যা হচ্ছে যে কথাটা কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, কিছুক্ষণের জন্য ওই নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল আর কি। এখন কি ঠিক আছে পল্লবী? বা অন্যদের ওই সমস্যা হলে বলো, মানে সমস্যাটা হয়তো আমার দিক থেকেই হচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরেই দেখছি যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সেটা কি শুধু পল্লবীরই হচ্ছে না অন্য লোকেরাও শুনতে পাচ্ছ না? মেসেজে বলো। আমার কথা এখন কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, হ্যাঁ, মাঝে মধ্যেই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কয়েকদিন ধরেই হচ্ছে, বুঝতে পারছি না। এমনি তো সব ঠিকই কাজ করছে। যাই হোক, মানে লাস্ট কোন কথাটা ঠিকঠাক শুনতে পেলে? মানে যেখানে বললাম না, মানে এই যে জায়গাটা যেখানে ছিলাম আর কি, এই জায়গাটা মানে হেনচার্ডের ক্যারেক্টারের ব্যাপারে যেটা বলছিলাম সেটা কি শোনা গেছে? হ্যাঁ, ওই গুড ক্যারেক্টারের ছিল, এমপ্লয়ীদের ছোট করতো না, এই অবধি শোনা গেছে। ওকে, ঠিক আছে। যখনই কথাগুলো কাটতে লাগবে আনমিউট করে কেউ একজন বলবে, মানে যারই মনে হবে যে কথাগুলো আটকে যাচ্ছে, কেটে যাচ্ছে, তখনই আনমিউট করে বলবে, তাহলে আমি আবার রিপিট করব। কারণ মেসেজটা আসছে, কিন্তু মেসেজটা দেখতে 1-2 মিনিট আমার দেরি হয়ে যাচ্ছে আর কি, কারণ আমি অন্য স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসছি। এনিওয়ে, এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ প্রথমেই দুটো জায়গা দাগ দেওয়া রয়েছে। পল্লবী, এখন ঠিক আছে তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ওকে, ওকে। আবার কি মেসেজ করবো না, কি মেসেজ করবো? হুম, তো কি কেন এখানে দাগ দেওয়া রয়েছে? ডিস্টিংক্ট ফ্রম আইদার
there appeared a stranger, a young man of remarkably pleasant aspect. He was fair and ruddy, bright-eyed and slight in build. তো চ্যাপ্টার 6 এ আমরা দেখছি একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সাথী, এটা কে, কোন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হলো এখানে? স্যার এটা ডোনাল্ড ফারফেকে। রাইট, ডোনাল্ড ফারফ্রে চ্যাপ্টার 6 এ আসছে। এবং ডোনাল্ড ফারফ্রের ওপরেও যদি ক্যারেক্টার অফ ডোনাল্ড ফারফ্রের ওপরে কোনো প্রশ্ন হয়, তাহলে তোমরা এই জায়গাটা থেকে বলবে যে রাইটার নিজেই একটা ক্যারেক্টারকে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে যে ওই ক্যাস্টার ব্রিজে যে ধরনের সাধারণত মানুষদেরকে দেখা যায় তাদের থেকে বেশ আলাদা, ডিস্টিংক্ট একজন স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, একজন অচেনা ব্যক্তি ক্যাস্টার ব্রিজে আসলো। সে একজন ইয়াং ম্যান, আর তাকে দেখতে বেশ সুন্দর, প্লেজেন্ট অ্যাসপেক্ট, খুব সুন্দর দেখতে তাকে, আর খুব কম বয়সী একজন ব্যক্তি। গায়ের রং ফর্সা, ফেয়ার, রাডি, রেডিশ থেকে রাডি, মানে কোনো ব্যক্তিকে যদি আমরা বলি রাডি, তার মানে হচ্ছে তার গায়ের রংটা লালচে টাইপের, লাল টুস। ব্রাইট আইড, বড় বড় চোখ, সাদা সাদা বড় বড় চোখ, মানে উজ্জ্বল চোখ আর কি। আর খুব একটা মোটা সোটা নয়, ছিপছিপে চেহারা। তো এটা আমাদের এটা আমাদের একটা আইডিয়া দিচ্ছে যে ইয়েকে কেমন দেখতে হতে পারে, ডোনাল্ড ফারফ্রেকে কেমন দেখতে হতে পারে। আইডিয়ার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের একটা বোধহয় সিনেমার লিংক দিয়েছিলাম কি ইউটিউবে, জানি আমার মনে পড়ছে না। হ্যাঁ, ওটাও দেখতে পারো যে ওখানে ডোনাল্ড ফারফ্রেকে কেমন দেখতে, এবং তোমাদের আনসারে তোমরা ওই ছবিটাকে মাথায় রেখেও কিন্তু লিখতে পারো যদি ডোনাল্ড ফারফ্রের ওপর প্রশ্ন আসে। ওটাও কিন্তু ভ্যালিড, কারণ এই নভেলটার ওপরই ওই ইয়েটা বেসড, ভিডিওটা, সিনেমাটা। তো তোমরা ক্যারেক্টারের ব্যাপারে বলতে গেলে এটা বলতে পারো। নেক্সট যে জায়গা মার্ক করা, চ্যাপ্টার 7, এটা একটা বড় জায়গা মার্ক করা রয়েছে, আর এটা হচ্ছে এই জায়গাটা ডেপিকশন অফ সোসাইটি এবং ওয়েসেক্স নভেল, এই দুটোর জন্যই ইম্পর্টেন্ট। ডেপিকশন অফ সোসাইটি আর ওয়েসেক্স নভেল। তো ডেপিকশন অফ সোসাইটি, ওয়েসেক্স নভেল, কি আছে এই জায়গাটাতে, কি বলা হচ্ছে? The latter, who remained as fixed in the armchair as if she had been melted into it when in a liquid state, and could not now be unstuck, looked the girl up and down inquiringly, with her hands on the chair arms. Such arrangements as the one Elizabeth proposed were not uncommon in country villages, but though Casterbridge was old-fashioned, the custom was well-nigh obsolete here. কি কাস্টমের ব্যাপারে বলা হচ্ছে? যে ওরা নতুন এসছে, মানে এলিজাবেথ আর সুজান, মানে অনেক বছর পরে এসছে ক্যাস্টার ব্রিজে। তো ওদের থাকার এই মুহূর্তে কোনো জায়গা তেমন নেই, বা ওদের কাছে টাকা পয়সাও খুব যে আছে তা নয়, লিমিটেড টাকা পয়সা বা লিমিটেড ওদের কাছে ইয়ে রয়েছে। তো ওরা রাত্রিটা কোথায় কাটাবে, ওরা কোথায় থাকবে, সেইটাকে নিয়ে এই জায়গাটায় আলোচনা হচ্ছে। এবং যে ল্যান্ডলেডি ওদের ছিল, যেখানে ওরা থাকতো আর কি, বা যেখানে ওরা থাকছিল কয়েকদিন,
সেখানে হয়তো থাকার আর টাকা নেই, ওদেরকে ভাড়াটা দেওয়ার ওর কাছে টাকা নেই, তাই জন্য এলিজাবেথ একটা প্রপোজাল দিল ওই ল্যান্ডলেডিকে, বাড়িওয়ালিকে, যে as you seem busy here tonight and mother's not well off, might I take out part of our accommodation by helping? তো বলছে যে আমি থাকার বিনিময়, এখানে আপনি আমাকে থাকতে দিয়েছেন, সেটার বিনিময়ে আমি ঘরের কিছু যদি কাজ করে দিই, মানে তুমি ধরো হোটেলে থাকছো, তো হোটেলে টাকা দেওয়ার জায়গায় তুমি যদি হোটেলের কর্মচারীদের সাথে মিলে কোনো কাজ করে দিলে বা কিছু কাজ করলে, তো সেইটাকে সেইটা তোমাকে টাকা দিতে হলো, তুমি ওই কাজটা করে দিলে আর ওখানে থাকতে পারলে। তো এরকমই কিছু একটা এলিজাবেথ বলছে। এটা এখনকার আমাদের সোসাইটিতে অসম্ভব বলে মনে হয়, যে তুমি কারোর বাড়িতে ভাড়া থাকছো, তুমি বললে যে তার বাড়ি ঘরদোর মুছে দেবে, তার রান্না করে দেবে, তার হাত পা টিপে দেবে, সেটার জন্য তোমাকে থাকতে দেবে, সেটা নয়। কারণ এখন পুরোটাই প্রফিট বেসড হয়, সব কিছুই প্রফিট ওরিয়েন্টেড। প্রফিট ছাড়া মানুষ কিছুই ভাবতে পারে না। তো বাড়ি যারা ভাড়া দেয় বা যারা হোটেলের বিজনেস করে, তারা ওটাকে প্রফিটের জন্য করে, টাকার জন্য করে। তো টাকা যদি না পায় তাহলে তারা ওই মানে কাজ করিয়ে নিয়ে সেটাতে তাদের কোনো লাভ নেই, তো ওরা বের করে দেবে। বাট এক সময় মানে ইংল্যান্ডে স্পেশালি বা লন্ডনে হয়তো, ইন্ডিয়াতে এরকম কোনো সিস্টেম কোনোদিনও ছিল কিনা আমার ধারণা নেই, প্রেজেন্টে নেই, অবশ্যই নেই, কিন্তু ইংল্যান্ডের হয়তো কোনো এক সময় এরকম কিছু সিস্টেম ছিল। কিন্তু এই কথাটা শুনে ওই ল্যান্ডলেডি, ওই বাড়িওয়ালি অবাক হয়ে বসে থাকলো, মানে যেন মনে হলো পুরো ইয়ের মতন হয়ে গেছে, মানে আঠার মতন সে ওই চেয়ারে আটকে গেছে, মানে অদ্ভুত একটা কথা শুনলো এবং অবাক হয়ে এলিজাবেথকে উপর থেকে নিচ অব্দি দেখতে লাগলো। কান্ট্রি ভিলেজেস মানে দেশের বা রিমোট ভিলেজেস গুলোতে এরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট, এরকম ধরনের ব্যবস্থা ছিল না যে তা নয়, কিন্তু ক্যাস্টার ব্রিজে এই ধরনের ব্যবস্থা অবসোলিট ছিল, মানে একেবারেই না থাকার মতন ছিল আর। অবসোলিট মানে যেটা চলে না আর, বেকার হয়ে গেছে। তো এইখানে আমরা খুব ছোট একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্যাস্টার ব্রিজকে ওল্ড ফ্যাশনড বলা হচ্ছে এবং নতুন কোনো সিস্টেম এখানে নেই, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো জিনিস এখানে ফলো করা হয় না। তো সেটাই এখানে মিন করা হচ্ছে, এটা সেটাই বলা হচ্ছে আর কি। ওকে, নেক্সট। এখানে আর একটা জায়গা আছে, এখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, why everything had to make way for utensils and operations in connection therewith? কেন অন্য সব জিনিসগুলোকে সরিয়ে ইউটেন্সিলস, বাসনপত্র, আর অন্য অপারেশন, অন্য জিনিসপত্রের জন্য জায়গা করতে হলো? The liquor was the chief attraction of the premises, so that everything had to make way for utensils and operations in connection therewith. Liquor, মদ, ওই জায়গাটার মূল বিক্রি বাটার জিনিসটা ছিল হচ্ছে মদ। তো মদের জন্য সবাই লোক ওই জায়গায় আসতো। তা মদটাকে রাখার জন্য, যাতে বেশি করে মদ রাখা যেতে পারে, লিকার রাখা যেতে পারে, তাই জন্য অন্য সব জিনিস যেগুলো ছিল, বাসনপত্র, কাপড় জামা ইত্যাদি যা কিছু থাকবে আর কি, সবই সরিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো গ্রামের দিকে অনেক বাড়িতেই দেখেছি সিঁড়ির তলায়
বস্তা বস্তা আলু বা চাল এগুলো থাকে, এবং তাই জন্য অন্য কোনো জিনিস ওইখানে রাখা চলে না, কারণ ওই জায়গাটাতে আমরা মানে গ্রামের মানুষরা সাধারণত গ্রাম্য যে জিনিসগুলো থাকে, কেউ চাল, কেউ আলু ইত্যাদি এরকম ধরনের জিনিসগুলো তারা রাখছে, ঠিক আছে? তো এই কারণের জন্যই অন্য সব জিনিসগুলো বের করে, অন্য সব জিনিসগুলোকে বাদ দিয়ে ওইখানে মদ রাখা হলো, তাই জন্য অন্য সব জিনিস ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। নেক্সট, পেজ নাম্বার 56 এ আর একটা কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন রয়েছে। হোয়াট ডিড, এটা ডিডি হয়ে গেছে, সরি। হ্যাঁ, what did Henchard offer Farfrae if he takes up his offer? Farfrae বানানটাও ভুল। Farfrae, তো ইতিমধ্যে ফারফ্রের সাথে হেনচার্ডের দেখা হয়েছে, এবং ফারফ্রে স্মার্ট, ইন্টেলিজেন্ট, তাই জন্য হয়তো হেনচার্ড বা বিভিন্ন অন্য কারণের জন্য ফারফ্রের সাথে হেনচার্ডের পটেছে ভালো, তো তাই জন্য হেনচার্ড চাইছে যে ফারফ্রেকে তার এমপ্লয়ার হিসেবে রাখতে বা ম্যানেজার হিসেবে রাখতে, কিন্তু ফারফ্রে বলছে যে না, ওর ইন্টারেস্ট নেই, কারণ ও অন্য কাজের জন্য এসছে বা অন্য কাজেও যাচ্ছে, তাই জন্য ও ওই কর্ন মার্চেন্টের কাজ বা এই ধরনের ম্যানেজার গোছের কাজ ও করতে চাইছে না। কিন্তু হেনচার্ড ইনসিস্ট করছে, হেনচার্ড খুব করে চাইছে যে ও যেন কাজটা করে, কাজটা পায়, মানে ফারফ্রে যেন কাজটা করে, এবং ওকে মানে পার্কস দেওয়ার জন্য, ওকে এমপ্লয়মেন্টটা দেওয়ার জন্য ওই কথাগুলো বলছে আর কি, যে তুমি যদি ইফ ইউ উইল অ্যাকসেপ্ট দ্য প্লেস, you shall manage the corn branch entirely and receive a commission in addition to salary. তো পয়সার লোভ দেখাচ্ছে। হেনচার্ডের মনে হয়েছে যে ফারফ্রে খুব ভালো একজন ম্যানেজার হতে পারে, ভালো একজন এমপ্লয়ি হতে পারে, তাই জন্য হেনচার্ড ফারফ্রেকে একটু লোভ দেখাচ্ছে, লোভ দেখিয়ে বলছে যে তুমি পুরো ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাবে, আর এইসব বেচাকেনাকে করে যে কমিশনটা পাবে সেটাও তোমার হবে, মানে স্যালারির সঙ্গে সঙ্গে তুমি ইয়েও পাবে, কমিশনও পাবে আবার স্যালারিও পাবে, তাই তুমি এই ম্যানেজারের কাজটা নিয়ে নাও। নেক্সট, আবার একটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াট পোস্ট ডিড হেনচার্ড অফার, ফারফ্রের বানানটা কেন ভুল লিখছি, ফারফ্রেকে সে কি পোস্ট দিল সেটা আমরা এখানে দেখে নিতে পারি। ম্যানেজারের পোস্ট দিল, তো শর্ট কোয়েশ্চেন যদি হয় যে হোয়াট পোস্ট ডিড, যেটা এখানে লেখা রয়েছে হোয়াট পোস্ট ডিড হেনচার্ড অফার ফারফ্রে, তাহলে সেটা হচ্ছে ম্যানেজার। নেক্সট, এবার এই জায়গাগুলো আমি মানে
গ্লস ওভার করছি, এই জায়গাগুলো আমি পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছি, তার মানে এটা নয় যে ওখানে কিছু ইম্পর্ট্যান্ট বলা হয়নি, আমার চোখে পড়েনি বা আমি অতটা বুঝতে পারিনি যে ওই জায়গাটা ইম্পর্ট্যান্ট কিনা। তো তোমরা অবশ্যই টেক্সটটাকে পড়বে, পড়ে তোমাদের যে পদ্ধতিতে আমি বলে দিয়েছি যে নিজেরাই শর্ট কোয়েশ্চেন বার করতে পারো, শর্ট কোয়েশ্চেন বানাতে পারো, বা ব্রড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে সেগুলোকে সেগুলোর সাথে অ্যাড করতে পারো, কোনো একটা জায়গা কোটেশন ব্যবহার করতে পারো প্লেটার এই নভেলটার থেকে। তো সেগুলো তোমরা করবে, মানে আমি আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে যে যে জায়গাগুলো আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে যে আমি একটা ইম্পর্ট্যান্ট সেকশন না ইম্পর্ট্যান্ট বলে এগিয়ে গেলাম। এনিওয়ে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে। কি রয়েছে, হি সিমড টু ফিল এক্স্যাক্টলি অ্যাজ শি ফেল্ট অ্যাবাউট লাইফ অ্যান্ড ইটস সারাউন্ডিংস, দ্যাট দে ওয়ার আ ট্র্যাজিক্যাল রাদার দ্যান এ কমিক্যাল থিং, that though one could be gay on occasion, moments of gaiety were interludes and no part of the actual drama. It was extraordinary how similar their views were. এইখানে হি আর শি টা কে সেটা আমরা আগের একটু প্যারাগ্রাফের আগেরটা দেখে নিলেই বুঝে যাব যে আর জেনারেল সেন্স অফ রিগ্রেট। এখানে এলিজাবেথ আর ফারফ্রে এদের দুজনের ব্যাপারে কথা হচ্ছে। এরা দুজনই জীবনের ব্যাপারে এবং তাদের সার্কামস্ট্যান্সেসের ব্যাপারে, তাদের পারিপার্শ্বিক বাতাবরণের ব্যাপারে এক্স্যাক্টলি সেটাই ফিল করছে, মানে একই ধরনের ওদের ফিলিংসগুলো হচ্ছে। এও যা ভাবছে ও তাই ভাবছে, ওদের মেন্টাল ফ্রিকোয়েন্সিগুলো ম্যাচ করছে, যে জীবনের ব্যাপারে এবং সমাজের ব্যাপারে, তাদের যে সার্কামস্ট্যান্সেসগুলো আছে তাদের ব্যাপারে যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো দুজনের একই। তারা কি ভাবছে জীবনের ব্যাপারে, যে লাইফ ইজ রাদার ট্র্যাজিক দেন কমিক। জীবনে মজা, জীবনে আনন্দ, জীবনে শান্তি যে তুলনায় জীবনে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা এগুলোই বেশি। এটা অবশ্য হার্ডির মত। হার্ডি ইজ আ পেসিমিস্ট। হার্ডি ওয়াজ আ পেসিমিস্ট। পেসিমিস্ট মানে কে বলতে পারবে? হু ইজ আ পেসিমিস্ট? মানে আশাবাদী অপোজিট নিরাশাবাদী। রাইট, আশাবাদীর অপোজিট নিরাশাবাদী। পেসিমিস্টের অপোজিট তাহলে কি হবে? What should be the opposite of pessimist? আশাবাদী বলছো, তো আশাবাদীকে ইংরেজিতে কি বলা হয়? শুনতে পাচ্ছি না স্যার। বলছি আশাবাদীকে ইংরেজিতে কি বলা হয়? অপটিমিস্ট। রাইট, অপটিমিস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি যে ক্যারেক্টার্সগুলো ক্রিয়েট করে কোনো একজন অথর, সে তার নিজের মতন করে ক্রিয়েট করে। তো এখানে এলিজাবেথ আর ফারফ্রে এরা দুজনই হার্ডির দ্বারা ক্রিয়েটেড। তো যেমন হার্ডির পয়েন্ট অফ ভিউ হবে, হার্ডির জীবন দর্শন যেমন হবে, তেমনি এদেরও জীবন দর্শন হবে। তো ওরা এটাই ভাবছে যে জীবনে আনন্দ কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে, গে বলতে এখানে আনন্দ, মজা, কিছু কিছু মুহূর্তের জন্য আনন্দ আসতে পারে, বাট এগুলো গ্যাপ। যেমন বিজ্ঞাপনের মাঝে মাঝে খবর হয় খবরের চ্যানেলে,
তো এই খবরটা হচ্ছে আনন্দ, মানে এবিপি আনন্দ। আর বিজ্ঞাপন, প্রচুর বিজ্ঞাপন হয়, লাস্টে কি বলছিল আমরা খেয়ে হারিয়ে ফেলি, তো সেইটা হচ্ছে দুঃখ। তো জীবনটায় বেশিরভাগটাই হচ্ছে কষ্ট, দুঃখ, পরীক্ষা, ক্লাস, আর খুব কম সময়ই আনন্দ করার জন্য আমরা পাই। তো জীবনটাকে ড্রামা বলছে, জীবনটাকে একটা নাটক বলছে। শেক্সপিয়ারও বলেছিল অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড উই আর মি আর প্লেয়ার্স। তোমরা এক্সিবিশনের সময় ওটাকে ইউজ করেছো। আর তো ওদের দুজনের ভাবনা চিন্তা অনেকটা এক রকমের ছিল, মানে ফারফ্রে আর এলিজাবেথের। তো এখানে এমনি এমনি কি এই ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে, না এটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? তোমাদের কি মনে হয়? ফাতেমা? ফাতেমাও নেই। ফাতেমা মিটিং এ আছো? হ্যাঁ স্যার আছি। বলো। কিন্তু স্যার কথাগুলো শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আমি কতবার এখন লেফট হলাম, আবার জয়েন হচ্ছে, একবার বলুন বলছি। কত দূর অবধি হ্যালো, কথাটা শুনতে পেলে? আপনি শেক্সপিয়ার না কি একটা বললেন না, ওইখান পর্যন্ত মোটামুটি শুনতে পেলাম। তার আগে অনেকবার লেফট হয়েছি, মানে লেফট হচ্ছে জয়েন হচ্ছে, আমি খুব কেটে কেটে কথাগুলো আসছে। হুম, সবার ক্ষেত্রেই কি এরকম হচ্ছে, না বাকিরা শুনতে পাচ্ছো বা শুনতে পেলে যা যা বললাম? আচ্ছা, যাই হোক। তো এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তো ফাতেমা, শোনা ওই তো যাচ্ছে না কিছু।